আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সঙ্গে ভূতের ঘটনা নিয়ে আড্ডা দেওয়ার জন্য বদরুল আলম। গল্পটি লিখে পাঠিয়েছে কুমিল্লা থেকে রোমান। আপনারা যারা আমাদের চ্যানেলে গল্প লিখে পাঠাতে চান তারা আমাদের অফিসিয়াল ফেসবুক অথবা জিমেইল, এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ফেসবুক বদরুল খান, জিমেল khanbt034@gmail.com এবং হোয়াটসঅ্যাপ 01531334096 এই নাম্বারে মেসেজ করে দিতে পারেন। চলুন তাহলে রোমান ভাইয়ের ঘটনাটি শুনে আসি। রাত হলেই শ্যামপুর গ্রামে শুনশান নীরবতা নেমে আসে। এই নীরবতার মাঝে থাকে শুধুই পাতার মরমরা আওয়াজ আর ঝিঝি পোকার ডাক। একটানা সেইটাকে মোহনীয় হয়ে থাকে যেন কুসুমপুর গ্রাম। শুনশান নীরবতার এই গ্রাম আজও রাত নেমে এসেছে, কিন্তু প্রতিদিনের মতো কেউ চুপচাপ নেই। খেয়ে ঘুমিয়ে পড়তো যে কৃষক, সেও এসে ভিড় করেছে কালনীর শাখার নদীর সুলিনার তীরে। ব্যাপার কিছুই না, সেখানে ভেসে উঠেছে এক মহিলার লাশ। সবাই যে যার মতো বলাবলি করছে, চিনতে চেষ্টা করছে লাশটাকে, কিন্তু কেউ চিনতে পারছে না, কারণ কেউ এই মহিলাকে খুন করে মাথাটা কেটে ফেলেছে। এখন চারিদিকে লোক পাঠানো হয়েছে মাথার খোঁজে। মাথা খুঁজে না পাওয়া পর্যন্ত এই লাশ দাফন করার জন্য কেউ এগিয়ে আসছে না। এর মাঝে কেউ কেউ আবার দূর থেকে লাঠি দিয়ে লাশের হাত পা দেখার চেষ্টা করছে, কিন্তু কোনো ফলাফল নেই। হাতে পায়ে কোনো চিহ্ন নেই যে লাশটাকে চেনা যায়। রাত যত বাড়তে থাকে, ভিড় তত বাড়তে থাকে। মাঝে ভিড়ের চাপ কমে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে শোনা যায় শেখের বাড়ির সুলেখাকে পাওয়া যাচ্ছে না। ভাইয়ের সাথে ঝগড়া করে রেগে মেগে বের হয়ে গিয়েছিল সুলেখা। তারপর থেকে তার পাত্তা নেই। সৎমাও সুলেখার কোনো খোঁজ করে না। এখনও সুলেখার মায়ের কোনো দেখা নেই। শুধু ওর বড় ভাই জমির শেখ এর কান্না কাটিয়ে চলছে লাশটার পাশে। অনেকে ওকে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বারবার আষাঢ় খেয়ে খেয়ে মরা কান্না জুড়ে দিয়েছে জামাল শেখ। ছোট বোনটাকে অনেক ভালোবাসত সে। সকালে ঝগড়া হওয়ার সময় বলেছিল, যা দূরে যেয়ে মর। এখন সেই কথা শুনিয়ে চিৎকার করে কেঁদে উঠে জমির শেখ। এদিকে লাশের পরিচয় এখনো পাওয়া গেল না। এর মাঝে গ্রামের 3 জন মুরব্বী এসে নিজেদের মাঝে বলাবলি করতে লাগলো। কেউ আবার এই লাশ দাফন করতে চায়, কেউ আবার নিয়ে ফেলতে চায় সেই পানিতে যেখান থেকে ভেসে এসেছে লাশ। কেউ কেউ জানাজা পড়ার জন্য বসে থাকলো। এর মাঝে একটা চিৎকার শুনে সবাই দৌড়ে গেল। গিয়ে দেখে 12 থেকে 13 বছরের একটা ছেলে মাটিতে হোঁচট খেয়ে উল্টে পড়ে আছে। কারণ সে যে জিনিসটার সাথে হোঁচট খেয়েছে সেটা আর কিছুই না, সেই বেওয়ারিশ লাশের মাথা। মাটিতে সামান্য গর্ত করে কেউ ঢুকিয়ে রেখেছিল, কিন্তু মাটি আলগা হওয়াতে তাতে হোঁচট খেয়েছে ছেলেটা। এরপর পরই ওঠে কান্নাকাটির রোল। সুলেখার নাকের ফুল দেখে সবাই চিনে ফেলে যে এটা সুলেখার লাশ। সাথে সাথে 2-3 জন মিলে এই লাশের মাথা নিয়ে এসে লাশের পাশে রাখে। মরা কান্না জুড়ে দেয় জামাল শেখ আর তার আত্মীয় স্বজন। ওরা গ্রামের মাতব্বরদের মাঝে 2-3 জন এই লাশের জানাজা করে দাফন করতে চায় না। 4-5 জন তাদের সাথে কোরআন হাদিস নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে। এই গ্রামের মসজিদের মাওলানার সাথে তর্ক লেগে যায় করিম মাওলা আর তার ছেলে রহমান মাওলার। শেষে কোনো মীমাংসা করতে না পেরে সেই লাশ 2-3 জন মিলে কোনো রকম জানাজা পড়ে দাফন করে। এর মাঝে গ্রামের হেডমাস্টার সবুজ মিয়াও ছিল। সবুজ মিয়া নিজের দায় থেকে এই কাজের উৎসাহ দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হয় পরের দিন এক সালিশে। দিন সাতেক সবার মুখে মুখে এই ঘটনা একের পর এক ডানা মেলতে থাকে। কেউ কেউ বলা শুরু করে সবুজ মিয়া ও সুলেখার প্রেমের সম্পর্ক ছিল। আর এর রেশ ধরে কয়েকদিন পর আবার সালিশ ডাকা হয়। যে 3 জন লাশ দাফন ও জানাজা করতে চায়নি তাদের রায় সবুজ মিয়াকে এক ঘরে রেখে সবাই। আসলে ওই 3 জন খুব ক্ষমতাশীল বলে কেউ ওদের মুখে মুখে তর্ক করতে চায়নি। তাদের মাঝে রহমান মাওলা পরের মাসে চেয়ারম্যানে ভোটে দাঁড়াবে, তাই তার সাথে কেউ কথা কাটাকাটি করতে চায়নি। ফলাফল নিরীহ সবুজ মিয়াকে এড়িয়ে চলতে শুরু করে। সুলেখার ভাই জামাল শেখ ও মাস্টার সবুজ মিয়ার বন্ধুত্ব ছিল, তাই সবুজ মিয়াকে নিজের ঘরে খাওয়াতে শুরু করে। এর মাঝে সবাই সুলেখার কথা প্রায় ভুলে গেছে। 2 সপ্তাহ পর একদিন গ্রামের মসজিদে ইমাম ইসমাইল মিয়া ফজরের নামাজের আজান দিয়ে গিয়ে এক বিভৎস দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। সকালে সবাই তাকে অজ্ঞান অবস্থায় মসজিদে খুঁজে পায়।
কেউ বলতে পারছে না কেন সে অজ্ঞান হয়েছে। অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে সবাইকে নিয়ে যায় সুলেখার লাশ যেখানে দাফন করা হয়েছিল সেখানে। সুলেখার লাশের পাশে একটা জারুল গাছ আছে, সেখানে একটা ডালে পাওয়া যায় করিম মাওলার ছিন্ন বিচ্ছিন্ন লাশ। প্রথমে কেউ চিনতে পারেনি, কিন্তু গাছের গোড়ায় কে যেন লাশের মাথাটা সযত্নে কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে। দৃশ্যটা দেখে অনেকে সহ্য করতে পারেনি। শেষে পুলিশ ডেকে পাঠানো হয়। পুলিশ এসে লাশ নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। এর মাঝে রহমান মাওলা খেপে যায় নিজের পিতার এই অবস্থা দেখে। বিকেল যেতে না যেতেই সবুজ মিয়ার বাড়ি আগুন জ্বালিয়ে দেয় সে। সবাইকে বলে বেড়াতে থাকে যে সবুজ মিয়া গুন্ডা লাগিয়ে তার বাবাকে হত্যা করিয়েছে। এই সময় তার সাঙ্গ মিলে সবুজ মিয়াকে গাছের সাথে বেঁধে ইচ্ছা মতো মারতে থাকে। শেষ মার খেয়ে সবুজ মিয়া অজ্ঞান হয়ে গেলে ওকে নিয়ে স্কুল ঘরের একটা রুমে বেঁধে রাখে। সবাই গোপনে সুলেখার ভূতের কথা বললেও রহমান মাওলার সামনে কেউ তর্ক করেনি মার খাওয়ার ভয়ে। এরপর থেকে 2 দিন ধরে বন্দি থাকে সবুজ মিয়া সেই স্কুল ঘরে। সকালবেলা এসে রহমান মিয়ার লোক খাবার দিয়ে যায়। সবুজ মিয়া খাবার শেষ হলে আবার মার শুরু হয়। শেষে অজ্ঞান হয়ে পড়লে তাকে দড়ি দিয়ে বেঁধে রেখে যায় রহমান মাওলার লোকজন। এর 3 দিন পরে আবার শ্যামপুর গ্রামের শোরগোল ওঠে। এবার ভোর সকালে পাওয়া যায় রহমান মাওলার মাথা কাটা লাশ। মাথা কাটা লাশ গ্রামবাসী 2টা দেখেছে, কিন্তু এই রহমান মাওলার লাশের পায়ের দিকটা ছিল না, পাশেই পড়েছিল হাড়গোড়, যেন কেউ এসে খেয়ে গেছে লাশটাকে। এবার পুলিশ এসে সবাইকে জেরা করতে শুরু করে এবং গ্রামের বেশ কয়েকজন লোক পালিয়ে যায় ভয়ে। কিন্তু পুলিশকে রহমান এর ভাই রহিম মাওলা টাকা খাইয়ে বিদায় করে দেয়। গ্রামবাসী স্বস্তি পেলেও ভয়ে বাড়ি থেকে দিনের বেলা ও লোকজন বের হওয়া বন্ধ করে দেয়। সবুজ মিয়াকে নির্যাতন বন্ধ করা হয়, কিন্তু তাকে বন্দি করেই রাখা হয় সেই স্কুল ঘরে। এর 7 দিন পর 2জন লোকের লাশ পাওয়া যায় মাথা কাটা অবস্থায়। এই 2জন হলো গ্রামের সেই 2 মুরব্বী যারা সুলেখার লাশ দাফনে বাধা দিয়েছিল, যারা সুলেখার জানাজা পড়তে চায়নি। গ্রামবাসী এরপর প্রায় চুপচাপ হয়ে যায়। যারা সেই রাতে মুরব্বীদের সাথে গলা মিলিয়েছিল তারা দূরের গ্রামে পালিয়ে যায়। এর মাঝে পুলিশ এসে 2বার সবাইকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু খুনি ধরা পড়ে না। এর ঠিক 2 দিন পরে অমাবস্যা রাতে রহিম মাওলা শুয়ে আছে ওর ঘরের খাটে। এই কয়েকদিনের মাঝেই সে নিজের প্রতিপত্তি প্রকাশ এলাকাতে ঠোল দিতে শুরু করে। মোটরসাইকেল নিয়ে এলাকার চ্যাংড়া ছেলেপেলেদের সাথে ঘুরে ঘুরে নিজেকে বাপ ভাইয়ের যোগ্য উত্তরসূরি হিসেবে জানান দিয়েছে। সারাদিন ঘোরাঘুরি করে বেশি ক্লান্ত ছিল রহিম মাওলা। পাশের মকবুল বুড়ার একটা খাসি জবাই করে খেয়ে দিয়ে শান্তির একটা ঘুম দিয়েছে সে। প্রতিদিনের চেয়ে এই অমাবস্যার রাত ছিল বেশি শুনশান। রহিম মাওলার গভীর ঘুমে এমন সময় দরজায় টোকা পড়ে। গুনে গুনে 3টা টোকার শব্দ হয়, আর তাতেই রহিম মাওলা জেগে ওঠে। কিন্তু দরজা খুলে হতভম্ব হয়ে পড়ে সে। দেখে তার সামনে দাঁড়িয়ে ছিল একটা লাশ। দেখেই ভয়ে হতভম্ব হয়ে যায় রহিম মাওলা। কিছু বুঝে ওঠার আগেই সে লাশের ডান হাত তার মাথার উপরে উঠে আসে এবং জ্ঞান হারায় রহিম মাওলা। জ্ঞান ফিরে দেখে একটা কুয়াশার ঘিরে আছে এলাকা, আশেপাশে কেউ নেই। কুয়াশার ভিতর সে একা একা দাঁড়িয়ে আছে। তার ভিতর নিজের বন্ধুদের নাম ধরে ডাক দেয়, কিন্তু কেউ সাড়া দেয় না। মনে করেছিল ওর সাঙ্গপাঙ্গ কেউ ওর সাথে ফাজলামি করছে। চিৎকার করে বিশ্রী গালাগালও দিল কিছু, কিন্তু এর পরে চারদিকে 4টা কাফন জড়ানো লাশের অস্তিত্ব অনুভব করে এবং একটু পরে চারদিক থেকে বেতের বাড়ি শুরু হয়ে যায়। প্রচণ্ড মার খেয়ে অজ্ঞান হয় রহিম মাওলা। কিছুক্ষণ পর মার থেমে যায়। আস্তে আস্তে উঠে বসে সে। সামনে তাকিয়ে তার দৃষ্টি থেমে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকে রহিম মাওলা, কারণ তার সামনে বসে আছে সুলেখা। ভয়ে চিৎকার করতে ভুলে যায়। এমন সময় সুলেখা বলে ওঠে, কিরে আমার চিনতে পারছিস? আমি সুলেখা, এই যে দেখ আমার মাথা কাটা। বলেই নিজের মাথাটা 2 হাত দিয়ে একটানে খুলে রহিম মাওলার সামনে ধরলো। দেখেই বমি করে দিল রহিম মাওলা। কি ছাড়ি দিমু? সেদিন কি আমাকে ছাড়ছিলি তোরা 2 ভাই? আমি কত করে বলেছি আমাকে ছেড়ে দে, তোরা আমার ছোট ভাই লাগিস, নিজের বোন মনে করে ছাড়ি দে। কই সেদিন তো তোরা ছাড়িস নে, আমাকে 2জন মিলে নষ্ট করলি। তারপর আমাকে যাতে কেউ চিনতে না পারে তুই মহল্লার বাচ্চা আমার মাথা কাটে ফেললি। আমার সবুজ মেয়ারে কত মারলি তোরা, কই সেদিন মনে ছিল না আমার কথা? বলেই নিজের মাথাটা আবার নিজে ধরে জোড়া লাগালো সুলেখা। এবার কেঁদেই ফেললো রহিম। বলল, আপা ভুল হয়ে গেছে, তুমি আমারে এবারের মতো মাফ করে দাও। আমি কইতাছি আমি এর প্রায়শ্চিত্ত করব।
এবার খিলখিল করে হেসে উঠল সুলেখা। সে হাসি শুনে কাঁপতে শুরু করে দিল রহিম মওলা। আস্তে আস্তে সামনে এগিয়ে আসে সুলেখা। সামনে ভয়ে দাঁড়িয়ে রহিম মওলা। তারপর রহিমের মাথা ধরে এক টানে ছিঁড়ে ফেললো। তারপর গল গল করে রক্ত বের হলো সেই মাথা কাটা থেকে। মাথাটা হাতে নিয়ে গা হিম করা একটা চিৎকার দিয়ে কেঁদে উঠল সুলেখা। এই ঘটনার কিছুক্ষণ পর নিজের চোখে মুখে জলের ঝাপটা খেয়ে জেগে উঠল সবুজ মিয়া। সপ্তাহখানেক ধরে এভাবেই তার ঘুম ভাঙে। মওলাদের কেউ একজন তার চোখে মুখে পানি ঢেলে দেয়, তারপর খাবার দেয়, তার কিছু খায় আর কিছু খাবার রেখে দেয়, তারপর আবার শুরু হয় মার। আজকে তাই জেগে ও চোখ বন্ধ করে রেখেছিল সে, কিন্তু মাথায় একটা কোমল স্পর্শ পেয়ে চোখ মেলে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে সুলেখা। আস্তে আস্তে উঠে বসলো সবুজ মিয়া। দেখে সুলেখা তার সামনে দাঁড়িয়ে। কেন যেন নিজের চোখকে অবিশ্বাস্য মনে হচ্ছে। তারপর বলে উঠল, সুলেখা তুই? আমি মইরা গেছি, আজকে আমার মুক্তি হইতেছে, তাই শেষবারের মতো তোমার দেখতে আইলাম বলেই কেঁদে দিল সুলেখা। সবুজ মিয়া বলল, আমার বিশ্বাস হইতেছে না রে, তুই কেমনে মরলি সুলেখা? এত শুনে কোনো লাভ নাই মাস্টার, নাও আমি তোমারে শেষবারের মতো কয়টা ভাত খাওয়াই দিতেছি বলে পাশে রাখা থালা থেকে ভাত খাওয়াই দিল সুলেখা। সবুজ সুলেখার দিকে তাকায় চুপচাপ ভাত খেয়ে উঠল। খাওয়া শেষে সুলেখা বলল, আমি যাই মাস্টার, তুমি কদিন পর সুন্দর মায়ের দেখা একটা বিয়ে করো, আমাকে ভুলে যাও মাস্টার বলে পা বাড়ালো সুলেখা। আর চোখের নিমিষেই সুলেখা উদা হয়ে গেল। এমন ভৌতিক গল্প জানা থাকলে বা আপনাদের কারোর সাথে ঘটলে আমাদের কাছে লিখে পাঠাতে পারেন, এবং আমাদের ভূতের গল্পের সিরিজে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর লাইক, ফলো, শেয়ার করে সঙ্গে থাকবেন।